হ্যালো বন্ধুরা, ফর্ম ফিল আপ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে কৃষক বন্ধুর ফর্ম অফলাইনে আপনারা হাতে লিখে জমা দেবেন। তো এই কৃষক বন্ধু ফর্মটি কাদের অফলাইনে বা কাদের লিখে জমা দিতে হবে, কারা করতে পারবেন এবং কারা করতে পারবেন না, এর সাথে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এবং কোথায় কি লিখতে হবে, পুরো বিস্তৃতভাবে আমি ভিডিওটিতে তুলে ধরছি। তো চলুন, তার আগে আমি বলে দিই, এই কৃষক বন্ধু ফর্মটি যাদের একমাত্র এই কৃষক বন্ধু ফর্মের নাম আসবে তারাই একমাত্র এই ফর্মটি বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত থেকে তুলে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তাছাড়া অন্য কেউ করতে পারবে না। যার নাম আসবে তারাই একমাত্র এই ফর্মটি তুলে ফিল আপ করতে পারবেন। অর্থাৎ কৃষক বন্ধু ফর্মে যাদের নাম আসবে, অঞ্চল বা বিডিও অফিসে যাদের নাম আসছে, একমাত্র তারা গিয়ে ফর্মটি তুলে তারপরে এই কৃষক বন্ধু ফর্মটি আপনারা ফিল আপ করে জমা দেবেন। তো চলুন দেরি না করে এবার আমি বলে দিই কি কি করতে হবে। তো প্রথমেই আমি ফর্মটিতে খুলে রেখেছি। এই ফর্মটিতে চলে আসবেন, এখানে লেখা থাকবে কৃষক বন্ধু বলে। এই যে কৃষক বন্ধু আইডি নাম্বার দেখতে পাচ্ছেন, এটা যাদের বার করা নেই তারা যে কোনো অনলাইনের দোকান বা নিজের ফোন থেকে কৃষক বন্ধু আইডি অর্থাৎ আধার কার্ড নাম্বার মেরে কৃষক বন্ধু আইডিটি বার করে নিতে পারবেন। এবং এই সাইডে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে আপনার ফটো মারতে হবে, একটা পাসপোর্ট সাইজ ফটো মেরে দেবেন। ঠিক আছে, এবার দেখুন এখানে এই সাইডের বক্সে বিভিন্ন তথ্য দেওয়া আছে এবং এই সাইডের বক্সটা ফাঁকা, এই সাইডের বক্সটা ফাঁকা। তো এই যে বক্সটা, এটাতে আপনাদের সমস্ত কিছু পূরণ করতে হবে। আর এই যে বক্সটা আছে, এটাতে আপনারা কিছুই লিখবেন না। ঠিক আছে, দু একটা যখন লাইন একটু বেশি হয়ে যাবে তখন হয়তো একটু দু একটা অক্ষর বেরিয়ে আসতে পারে, কিন্তু তাই বলে এই বক্সটে কেউ কিছু পূরণ করবেন না। তো চলুন এবার শুরু করা যাক। প্রথমে বলতে চাই যে তথ্যের বিবরণ। সুবিধাভোগীর নাম, অর্থাৎ যার নামে কৃষক বন্ধু ফর্মটি তোলা হয়েছে তার নামটা এখানে লিখতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনার বাড়ির একজন পুরুষ মানুষের নামে এই ফর্মটি এসছে, অর্থাৎ এই ফর্মটি তোলা হয়েছে। তো তার নামটা এখানে লিখতে হবে। তারপরে দেখা যাচ্ছে এখানে পিতা বা স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। তো এখানে যার নামে ফর্মটি এসছে তার নাম লেখার পরে তার পিতার নামটা এখানে লিখতে হবে। আর তার যদি মানে ঠিকানা, এখানে ঠিকানা বলতে চাইছে, তো সে কোন গ্রামে বসবাস করে সেই গ্রামের নামটা এখানে লিখতে হবে। তারপরে দেখুন এখানে বলছে জেলা বা ডিস্ট্রিক্ট, আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার নামটা এই ঘরে লিখে দেবেন। ব্লক, আপনি কোন ব্লকে বাস করছেন সেই ব্লকের নামটা এখানে লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন এই ফাঁকা ঘরে। মৌজা, এটা আমি বলে দিই, মৌজা কিন্তু জমির যে মৌজা ওটা লিখবেন না, আপনি যেখানে বসবাস করেন সেই জায়গার মৌজার নামটা এখানে লিখতে হবে। এরপরে আমি বলে দিচ্ছি ক দাগে সুবিধাভোগীর বিবরণ। ব্যাংকের বিবরণ অর্থাৎ ব্যাংক ডিটেলস, মানে যার নামে আপনি ফর্মটি তুলে লিখছেন তার ব্যাংকের ডিটেলসটা এখানে লিখতে হবে। তো প্রথমে দেখুন 8-4 কয়ে লেখা আছে ব্যাংক ও শাখার নাম। তো আপনি ব্যাংকের পাসবই খুলে প্রথম পৃষ্ঠায় দেখতে পাবেন ব্যাংকের নাম ও ব্যাংকের শাখা নাম লেখা আছে, মানে ব্যাংকটি কোথায় অবস্থিত সেটি পুরো লেখা আছে ব্যাংকের নামের সাথে। আইএফসি কোড, ব্যাংকের বইয়ের প্রথম পেজে দেখতে পাবেন আইএফসি কোড লেখা আছে, ওই আইএফসি কোডটা এখানে লিখে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার, তো যার নামে ফর্ম তুলেছেন তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর, এটা ভালো করে দেখবেন, আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নম্বর, অর্থাৎ যার ফর্মটি ফিল আপ করছেন তার আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে আধার নাম্বার লেখা, এখানে আধার নাম্বারটা আপনি লিখে দেবেন। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, তার যদি ভোটার কার্ডের নাম ডিলিট না হয়ে থাকে তাহলে এখানে তার ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন। এসি নাম্বার, অ্যাসেম্বলিটি নাম্বার, সে কোন অ্যাসেম্বলিটির আন্ডারে ভোট দিচ্ছে, দেখতে পাবেন আপনারা যে ভোটার স্লিপটি পেয়েছিলেন সেই ভোটার স্লিপে অ্যাসেম্বলিটি লেখা আছে, সেটা এখানে লিখে দেবেন। পার্ট নাম্বার, ওই ভোটার স্লিপে দেখবেন ডান সাইডে উপরের দিকে পার্ট নাম্বার লেখা আছে, সেই পার্ট নাম্বারটা লিখে দেবেন। সিরিয়াল নাম্বার, উপরের ডান দিকে দেখবেন ওই ভোটার স্লিপে সিরিয়াল নাম্বারও লেখা আছে, ওটাও এখানে লিখে দেবেন। এরপর দেখুন এখানে বলছে এসআইআরে বা বিভিন্ন জায়গায় আপনার নাম কি পাওয়া গিয়েছিল, যদি এসআইআরে আপনার নামটা ডিলিট হয়ে যায় বা কোনো কারণে কিছু হয়ে যায় তাহলে এখানে ইয়েস লিখবেন, নইলে এটা নো লিখবেন অবশ্যই। ট্রাইব্যুনালে আবেদন,
আপনার যদি নাম ডিলিট হয়ে যায় তাহলে আপনার তো ট্রাইব্যুনালে আবেদন করতে হচ্ছে। যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। যদি আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলেই একমাত্র এখানে ইয়েস করবেন ট্রাইব্যুনালে আবেদন করলে, নইলে এটা নো করে দেবেন। সিইএ, আপনি কি সিইএ এর জন্য আবেদন করেছেন? যদি সিইএ এর জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, নইলে নো লিখবেন। পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, তো যার নামে এই ফর্মটি তুলে লিখছেন তিনি কি আগে পিএম কিষাণ পেতেন? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। প্রধান পেশা, তো এখানে একটা পুরুষ মানুষের ফর্ম যেহেতু, তাহলে তিনি যে কাজটি করেন সেটা লিখবেন, কৃষক বা অন্য কিছু। তো যদি কৃষক হয় তাহলে এখানে ফার্মার লিখবেন। আর যদি এটা মহিলার নামে ফর্মটা ফিল আপ করে থাকি তাহলে কি করবেন, যদি সেই মহিলা কোনো কাজ না করে থাকে তাহলে এখানে হাউস ওয়াইফ লিখে দেবেন। ঠিক আছে। এরপর দেখুন 11 নম্বর দাগে লেখা আছে চাষের জমির বিবরণ। তো চাষের জমির বিবরণ এখানে দেখুন 11 কয়ে লেখা আছে জেএল নাম্বার। তো জেএল নাম্বার আপনি পর্চা, যে আপনার যে জমির পর্চা আছে সেইখানে দেখবেন উপরের দিকে জেএল নাম্বার লেখা আছে, সেই জেএল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন খতিয়ান নাম্বার, ওই পর্চার উপরের দিকে খতিয়ান নাম্বারও লেখা আছে, ওটা এখানে লিখে দেবেন। দাগ নাম্বার, এখানে বলে রাখি আপনি ডোবা বা বিভিন্ন ধরনের যেসব জমিগুলো আছে যেগুলি চাষযোগ্য না সেই জমিগুলো যেন এখানে সেই দাগ নাম্বারগুলো বসাবেন না। এখানে শালি জমি, বাস্তু জমি এইসবগুলোর দাগ নাম্বার, ডাঙা জমি এইসবগুলোর দাগ নাম্বার বসাবেন। ঠিক আছে। এরপর দেখুন চাষযোগ্য জমির পরিমাণ বা একর, এটা আপনি কি করবেন ওই পর্চায় দেখুন বা পর্চায় দেখবেন যেসব জমিগুলো এই দাগ নাম্বার লিখলেন সেই সব দাগের জমিগুলো হিসাব করে আপনার কতটা একর হচ্ছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন জমির দখলের ধরন, অর্থাৎ আপনি এই জমিটি কিনেছেন কি পূর্বপুরুষ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা অন্যান্য কারণে পেয়েছেন, যেটি হয়েছে সেটি লিখবেন। তো আপনি যদি উত্তরাধিকার সূত্রে পান তাহলে ডেথ অফ মিউটেশন লিখবেন। আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে পারচেস লিখবেন। তারপরে দেখুন 12 দাগে বলছে আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স? যদি দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, বেশিরভাগই দিয়ে থাকে না। যদি না দিয়ে থাকেন তাহলে এখানে নো লিখবেন। যারা দেয় তারা একমাত্র এখানে ইয়েস করবেন। এই ঘরটিতে লিখবেন, এই ঘরে যেন কিছু লিখবেন না, আমি বারবার করে এটি বলে দিচ্ছি। তারপরে দেখুন পিছনের পেজে একটি আরও একটি ঘর চলে আসবে যেখানে স্ত্রীর বিবরণ বা স্বামীর বিবরণ। তো এই ফর্মটি যেহেতু আমি একজন পুরুষ মানুষের হিসাবে উদাহরণ দিচ্ছিলাম তাহলে এখানে তার স্ত্রীর ডিটেলস দিতে লাগবে। আর যারা অবিবাহিত পুরুষ তাদের এখানে কিছু দিতে লাগবে না, কারণ তাদের তো স্ত্রী নেই, তাহলে এখানে স্ত্রীর ডিটেলস দিতে লাগবে না। আর যদি এটি কোনো স্ত্রীর ফর্ম ফিল আপ করি, প্রথম পেজে স্ত্রীর ডিটেলস দিই, তাহলে এখানে তার স্বামীর ডিটেলসটা দিতে হবে। তো আমি যেহেতু এটা পুরুষ মানুষের ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করছিলাম তাহলে এখানে তার স্ত্রীর ডিটেলস দিয়ে আমি শুরু করি। তো এখানে স্ত্রীর নাম, ব্যাংকের বইয়ে দেখবেন স্ত্রীর নাম কি লেখা আছে এবং সমস্ত ডকুমেন্টসে সব কিছু ঠিক থাকা অবশ্যই জরুরি। তো এখানে দেখে নেবেন, সেই অনুযায়ী এখানে নামটা লিখে দেবেন। তারপরে স্ত্রীর ব্যাংকের ডিটেলস, স্ত্রীর ব্যাংকের বইয়ের প্রথম পেজটি খুলে দেখবেন পাসবইয়ে নেম অফ দ্য ব্যাংক ব্রাঞ্চ, অর্থাৎ ব্যাংকের শাখা নেম লেখা আছে, সেটা এখানে লিখে দেবেন এই বক্সে, ফাঁকা বক্সে। আইএফসি কোড, স্ত্রীর ব্যাংকের বইয়ের আইএফসি কোড দেখবেন একদম পুরো প্রথম পেজেই লেখা আছে, আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টের ঘরে এখানটায় বসিয়ে দেবেন। তারপরে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, আপনার স্ত্রীর আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। এর পরের ঘরে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, আধার নাম্বারটা আপনার স্ত্রীর যে আধার নাম্বার আছে সেটা এই ঘরে বসিয়ে দেবেন। এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার, ভোটার কার্ড নাম্বার, তো আপনার স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে অ্যাসেম্বিলিটি নাম্বার, আপনার যে স্ত্রী ভোট দিয়েছিল, যে স্লিপটি পেয়েছিল কয়েকদিন আগে, সেই স্লিপে দেখবেন অ্যাসেম্বিলিটি নাম্বার লেখা আছে, সেটা এখানে বসিয়ে দেবেন, মানে কোন অ্যাসেম্বিলিটির আন্ডারে আপনারা ভোট দেন। পার্ট নাম্বার, ওই একই ভোটার স্লিপে উপরের দিকে দেখবেন পার্ট নাম্বার লেখা আছে, সেটা এখানে বসিয়ে লিখে দেবেন। সিরিয়াল নাম্বার, আপনার স্ত্রীর দেখবেন সিরিয়াল নাম্বার ওই স্লিপেই দেওয়া আছে, সেই সিরিয়াল নাম্বারটা উপরে লেখা আছে স্লিপের, সেটা এখানে লিখে দেবেন। কেবিএনের সুবিধাভোগী, অর্থাৎ কৃষক বন্ধু পেত কিনা আপনার স্ত্রী, যদি পেয়ে থাকে এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। এসআইআর, ভোটার তালিকায় আপনার স্ত্রীর নাম যদি কেটে যায় তাহলে এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। এবার আমি বলে দিই যাদের স্ত্রীর ভোটার কার্ডের নাম কেটে বা ডিলিট হয়ে গেছিলো তাদের এই ঘরগুলো ফিল আপ করতে লাগবে না, যেমন
এসি নাম্বার, অ্যাসেম্বলিটি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, যেহেতু তাদের নাম কেটে গেছে তাহলে তাদের তো এগুলো ডিটেলস দিতে পারবে না, তাহলে এই ঘরগুলো তাদের ফাঁকা রাখবেন। এইবার 19-এর খ, এই যে অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, অর্থাৎ আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, যদি ডিলিট হয়ে যায় তাহলে তারা তো ট্রাইব্যুনালে আবেদন করেছিল, তাহলে তারা এখানে ইয়েস লিখবেন। আর যাদের ভোটার কার্ডে নাম ডিলিট হয়নি তারা এখানে অবশ্যই নো করে দেবেন। সিএ, আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস, না হলে নো করে দেবেন। পিএম কিষাণ, আপনার স্ত্রী কি পিএম কিষাণ পেতো, অর্থাৎ এখানে আমি একটা পুরুষ মানুষের ফর্ম ফিল আপ করছি, যেহেতু সেহেতু পিছনের পেজে তার স্ত্রীর ডিটেলস দিতে লাগছে, তাহলে এখানে আপনার স্ত্রী যদি পিএম কিষাণ পেয়ে থাকে অবশ্যই ইয়েস করবেন, না হলে নো করবেন। প্রধান পেশা, আপনার স্ত্রী যদি কোনো কাজ করে থাকে সেটা এখানে উল্লেখ করবেন, না হলে হাউস ওয়াইফ লিখে দেবেন এই বক্সে, ঠিক আছে। এবার বলে দিই, এবার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এই যে সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে যার নামে ফর্মটি তুলেছেন, যার নামে ফর্মটি ফিল আপ হচ্ছে তার সই আর সিগনেচার এখানে করবেন, আর সিগনেচার না করতে পারলে টিপ সই দিয়ে দেবেন। তো এবার আমি বলে দিই যে এর সাথে আর কি কি জিনিস আমি বলার বাকি রয়েছে। তো এর সাথে আপনি কি কি ডকুমেন্টস জমা দেবেন, অর্থাৎ এই কৃষক বন্ধু ফর্ম যেটি আপনি লিখলেন তার সাথে আপনার কি কি ডকুমেন্ট জমা দিতে লাগবে সেগুলি এবার আমি স্পষ্টভাবে বলে দিই। তো প্রথমে যার নামে এই ফর্মটি তোলা হয়েছে, যার নামে ফর্মটি ফিল আপ করছেন কৃষক বন্ধু, তার ভোটার কার্ডের ছবি প্রথমে দিতে হবে, তার আধার কার্ডের জেরক্স, তারপরে দিতে হবে তার ভোটার কার্ডের জেরক্স। তাহলে কি হচ্ছে, প্রথমে আধার কার্ডের জেরক্স দিচ্ছেন তারপরে তার ভোটার কার্ডের জেরক্স দিচ্ছেন, তারপরে তার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্সটা দেবেন, তারপরে দেবেন তার জমির পর্চার জেরক্স, তারপরে তার জমির তথ্যের জেরক্স, তারপরে দেবেন তার যে ভোট দিয়েছিল কয়েকদিন আগে যে ভোটার স্লিপের জেরক্স ছিল সেটা দেবেন। তাহলে যার নামে ফর্ম ফিল আপ হচ্ছে তার সমস্ত ডকুমেন্টসের জেরক্সগুলো দেওয়া হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন যে পিছনের পেজে তার যদি পুরুষ মানুষ একটা ফর্ম ফিল আপ করে থাকে তাহলে তার পিছনের পেজে তার স্ত্রীর ডিটেলস দিতে লাগছে। তো স্ত্রীর ডিটেলস দিয়ে যে আপনি যেহেতু দিয়েছেন তাহলে স্ত্রীর কী কী ডকুমেন্টসের জেরক্স দিতে লাগবে। তো এবার স্ত্রীর ডকুমেন্টসের জেরক্স বলতে আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স লাগবে, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স লাগবে, আপনার স্ত্রীর ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে, এছাড়াও লাগবে আপনার স্ত্রী যে কয়েকদিন আগে ভোট দিয়েছিল যে ভোটার স্লিপটি পেয়েছিলেন সেটির জেরক্স। তাহলে কি বললাম, আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আপনার পর্চার জেরক্স, তথ্যের জেরক্স আর ভোটার স্লিপের জেরক্স, এবং স্ত্রীর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এছাড়াও লাগছে ভোটার স্লিপের জেরক্স। এইগুলো জমা দিতে হবে এই ফর্মের সাথে। এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে দিচ্ছি, যারা অবিবাহিত তাদের পিছনের পৃষ্ঠা কোনো রকম ফিল আপ করার দরকার নেই, তাহলে আপনার শুধু আপনার জেরক্সগুলো দিলেই হয়ে যাবে। এবং যারা অবিবাহিত তাদের যদি কোনো কিছু লিখে আনতে বলে সাদা কাগজে, তখন আপনি সেটা একটা কোনো দরখাস্ত লিখে দেবেন, লিখে তার সাথে জমা দিয়ে দেবেন। তো এখানে যদি এটা কোনো স্ত্রীর নামে আসতো প্রথম পেজটায় তাহলে তার স্ত্রীর বিবরণ দিতে লাগতো এবং পিছনের পৃষ্ঠায় তার স্বামীর বিবরণ দিতে লাগতো। এটা অবশ্যই খেয়াল রাখবেন কার নামে এসছে। যদি স্ত্রীর নামে আসে ফর্মটা তাহলে স্ত্রীর বিবরণ সামনে লিখবেন, পিছনে স্বামীর বিবরণ লিখবেন। আর যদি স্বামীর নামে বা কোনো পুরুষ মানুষের নামে আসে তাহলে প্রথম পেজে সেই স্বামীর ডিটেলস লিখবেন এবং পিছনের পেজে স্ত্রীর ডিটেলস লিখবেন। এরপর আমি বলে দিলাম কি কি ডকুমেন্ট জমা দেবেন তার সাথে, সেগুলো আপনারা অবশ্যই শুনে সেই অনুযায়ী জেরক্স করে জমা দিয়ে দেবেন। এছাড়াও আরও যদি কিছু জমা চায় তার সাথে সেটা দেখে নেবেন। এগুলি কোথায় জমা নিচ্ছে আপনাদের জেলায়, সেখানে গিয়ে এগুলি একসাথে করে পিন আপ করে জমা দিয়ে দেবেন। এবং এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে তার একটা ছবি অবশ্যই মেরে দেবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে জেরক্সগুলো দিলেন, যেটা যার ডকুমেন্টসের জেরক্স সেখানে সে সেলফ অ্যাটেস্টেড করবে, অর্থাৎ স্বামীর জেরক্সে স্বামী সেলফ অ্যাটেস্টেড করবে এবং স্ত্রীর ডকুমেন্টসে স্ত্রী সেলফ অ্যাটেস্টেড করবে। এটা অবশ্যই খেয়াল করে সেলফ অ্যাটেস্টেডগুলো করিয়ে নেবেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেব। আর এরকম সব দরকারি কাজের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।